চেন্নাই টেস্টে ভারত বাংলাদেশকে 280 রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। তো এই জয়ের পর কানপুরের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে কি কোনো পরিবর্তন আনা উচিত, নাকি চেন্নাই টেস্টের 11 নিয়েই তাদের এই ম্যাচেও খেলতে নেমে পড়া উচিত? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ভারতের পরের দুটো টেস্ট সিরিজ হচ্ছে একটা নিউজিল্যান্ডের এগেনস্টে হোমে আর একটা অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা সিরিজ যাকে বলা হয়। তো এই দুই সিরিজের আগাম প্রস্তুতির কথা মাথায় রেখেই আমি মনে করি কানপুরের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে ডেফিনেটলি কিছু পরিবর্তন আনা উচিত। কারণ প্রতিপক্ষটা যেহেতু বাংলাদেশ, তারা তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তুলনায় অনেকটাই ইজি অপোনেন্ট। আর এছাড়াও ভারত যেহেতু এই সিরিজটা অলরেডি 1-0 এগিয়েই রয়েছে, তো এই সব কিছু বিচার বিবেচনা করেই আমি মনে করি ভারতের প্লেয়িং 11-এ ডেফিনেটলি কিছু চেঞ্জেস এই ম্যাচটায় আনা উচিত। তাদের রিজার্ভ বেঞ্চের যেসব প্লেয়াররা বসে রয়েছে তাদেরকে এই ম্যাচেই একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত। আর আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে কানপুরের উইকেটটা কীরকম হতে চলেছে, কিছুটা কম পেস কম বাউন্সিওয়ালা একটা উইকেট, আর কি ম্যাচ যত এগোবে উইকেটটা তত স্লো হতে থাকবে, ফলে স্পিনাররা পেসারদের থেকে কিছুটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ পাবে। তো এই সব কিছু পরিস্থিতি আর কি বিচার বিবেচনা করেই আমি এই কানপুর টেস্টে ভারতের একাদশটা কেমন হতে পারে বা কেমন হতে চলেছে সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। ওপেন করবে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল, 3 নম্বরে শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্থ। এই 5 নম্বর স্পট পর্যন্ত আমি কোনো চেঞ্জেস দেখতে চাইছি না আগের ম্যাচের থেকে। 6 নম্বরে আমি দেখতে চাই সরফরাজ খানকে। হ্যাঁ, কে এল রাহুলকে ড্রপ করে আমি সরফরাজকে এই জায়গাটায় দেখতে চাই। তার মানে এই নয় যে আগামী 2 সিরিজের স্কোয়াড থেকে কে এল রাহুলকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি, এরকমটা কিন্তু নয়। কারণ দেখুন, কে এল রাহুলের কিন্তু নতুন করে আর প্রমাণ করার কিছু নেই। হ্যাঁ, জানি তিনি অনেকদিন আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে ছিলেন, অনেকদিন পর তিনি ফিরে, প্রথম ম্যাচটা তার খুব একটা ভালো কাটেনি, কিন্তু কে এল রাহুল অলরেডি একজন প্রুভেন পারফর্মার। তিনি মানে দীর্ঘ প্রায় 9-10 বছর ধরে নিজেকে প্রমাণ করেই ভারতীয় দলের সাথে টিকে রয়েছেন। কিন্তু সরফরাজ খান তুলনামূলকভাবে অনেকটাই নতুন। হ্যাঁ, এর আগের আর কি ইংল্যান্ড সিরিজে লাস্ট 3টা ম্যাচ তিনি খেলেছিলেন, সেখানে আর কি 3 ম্যাচেই 3টা তিনি 50+ স্কোর করেছেন, মিডিল অর্ডারে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে সাহায্যও করেছেন। কিন্তু তারপর থেকে কিন্তু মানে তিনি লাল বলের ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেননি। ওই মানে টেস্টগুলো তিনি খেলেছেন কিন্তু এখন থেকে প্রায় 6-7 মাস আগে। তো আর কি এই দীর্ঘ 6-7 মাস পর তিনি লাল বলের ক্রিকেটে কেমন টাচে রয়েছেন, কেমন ফর্মে রয়েছেন, সেটাও তো একবার নির্বাচকদের দেখে নিতে হবে। আর স্পেশালি অস্ট্রেলিয়া সফরের জন্য মানে সিলেক্টররা যদি তার কথা ভাবে, তাহলে আমি মনে করি এইটাই হচ্ছে একদম সেরা সুযোগ তাকে একবার বাজিয়ে দেখে নেওয়ার। সেই কারণে আমি 6 নম্বরে সরফরাজ খানকে দেখতে চাই। 7 নম্বরে দেখতে চাই আকসার প্যাটেলকে। হ্যাঁ, রবীন্দ্র জাডেজার জায়গায় আকসার প্যাটেলকে দেখতে চাই, কারণ উনি একই কথা, ওই আকসার প্যাটেল মানে এর আগে আর কি লাস্ট তিনি খেলেছেন ওই ইংল্যান্ড সিরিজেই 6-7 মাস আগে। এর মাঝে তিনি লাল বলের ক্রিকেটে কোনো ম্যাচ সেভাবে খেলেননি। আর রবীন্দ্র জাডেজা আগের ম্যাচে ব্যাট হাতে বল হাতে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, তারও আর নতুন করে এই জায়গাটায় প্রমাণ করার কিছু নেই। আর তাদের দুজনের যেহেতু রোলটা একই, লেফট হ্যান্ডেড ব্যাটার আর লেফট আর্ম স্পিনার, তো সেই কারণেই জাডেজার জায়গায় আমি এই ম্যাচে 7 নম্বরে আকসার প্যাটেলকে দেখতে চাই। 8 নম্বরে দেখতে চাই রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ, অশ্বিনকে আমি আর ড্রপ করতে চাইছি না, আর তার উপর তিনি আগের ম্যাচের কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ, তিনি ব্যাট হাতে বল হাতে ইকুয়ালি পারফর্ম করেই এসছেন। তো সেই কারণে অশ্বিনকে আমি এই ম্যাচে রেখে দিতে চাই। 9 নম্বরে আমি জসপ্রীত বুমরার জায়গায় দেখতে চাই কুলদীপ যাদবকে। আমি যেটা বললাম, এই পিচের আর কি নেচারটাই তো আর কি স্লো হতে চলেছে, যত আর কি ম্যাচ গড়াবে উইকেটটা তত স্লো হবে, আর এই পিচের আর কি পেস বাউন্স তো তুলনামূলক অনেকটাই কম। তো সেই কারণে আমি এই 11-এ একজন এক্সট্রা স্পিনার খেলাতে চাই, সেই কারণেই বুমরাকে আর কি রেস্ট দিয়ে কুলদীপকে এই জায়গাটায় আমি দেখতে চাই। আর এছাড়াও বুমরাকে রেস্ট দেওয়ার আরেকটা কারণও রয়েছে, কারণ এর পরে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া সিরিজ মিলিয়ে ভারতকে মোট 8খানা টেস্ট খেলতে হবে। আর বুমরা যেহেতু অলরেডি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্ট করেই তাকে যেহেতু খেলতে হয়, সেই কারণে দুটো আর কি সিরিজের 8টা ম্যাচই তিনি খেলবে মানে খেলতে পারবেন না হয়তোবা, বড়জোর তিনি 6টা ম্যাচ হয়তো খেলবেন। আর এছাড়াও যদি এই ম্যাচের প্রেশারটাও যদি তার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো আর কি ইঞ্জুরিতে পড়ার তার প্রবল সম্ভাবনা থাকবে। তো সেই কারণেই বুমরাকে আমি এই ম্যাচটায় একটু বিশ্রাম দিতে চাই, বুমরার জায়গায় কুলদীপকে দেখতে চাই। 10 নম্বরে আমি আকাশদীপকে দেখতে চাই। আকাশদীপ আর কি এর আগের ম্যাচেও ভালো পারফর্ম করেছেন, এর আগের যে ইংল্যান্ড সফরে একটা ম্যাচ তিনি খেলেছিলেন ঝাড়খণ্ডে, সেখানেও যথেষ্টই ভালো পারফর্ম করেছিলেন। তো সেই কারণে 10 নম্বরে আমি আকাশদীপকেই দেখতে চাই। 11 নম্বরে আমি মোহাম্মদ সিরাজের জায়গায় ইয়শ দয়ালকে দেখতে চাই। হ্যাঁ, তার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়নি, এটাই হচ্ছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে মেডেন কল আপ। আর এছাড়াও তিনি মানে রঞ্জি খেলেন কিন্তু উত্তরপ্রদেশের হয়ে, তো হিসাব করে দেখলে কানপুরটা তার ঘরের মাঠ, তো তিনি ডেফিনেটলি জানেন এই পিচে মানে এই কন্ডিশনে কিভাবে বল করতে হয়। আর এছাড়াও অস্ট্রেলিয়া সফরে কিন্তু ভারতের 5 জন পেসার লাগবে। মোহাম্মদ শামি যদি তার আগে ফিট হয়ে যায়, তাহলে তো তিনি সেই দলে থাকবেনই। আর মানে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, এই 3জন আর কি কনফার্ম পেসার ফর অস্ট্রেলিয়া ট্যুর।
এছাড়াও আকাশদীপ যদি ভালো পারফর্ম করে দেয় এর পরের ম্যাচগুলোতে, তাহলে আকাশদীপও থাকবে। আর 5 নম্বর পেসারটা আর কি হতে পারেন ইয়াস দোয়াল। তো সেই কারণে আর কি নির্বাচকরা যদি তার কথা মনে করে অস্ট্রেলিয়া সফরের জন্য, তো সেই কারণেই আমি মনে করি এই ম্যাচটায় তাকে একবার অবশ্যই বাজিয়ে দেখে নেওয়া উচিত। তাহলে আমার মতে প্লেইং 11টা কীরকম হতে চলেছে আরেকবার রিপিট করে দিই। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, সরফরাজ খান, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ওইদিকে হচ্ছে কুলদীপ যাদব, তারপর আকাশদীপ, তারপর যশ দয়াল। তো এটাই হচ্ছে কানপুর টেস্টের জন্য আমার পক্ষ থেকে ভারতের সম্ভাব্য একাদশ। হ্যাঁ, আমি আর কি এই জায়গাটায় আগের ম্যাচের থেকে চারটা আর কি চেঞ্জ করেছি, কিন্তু চারটা চেঞ্জ মনে হয় না টিম ম্যানেজমেন্ট করবে, কিন্তু দুখানা চেঞ্জ ডেফিনেটলি কিন্তু তারা করতেই পারে। একটা হচ্ছে ওই কুলদীপ যাদব, আর একজন হচ্ছে যশ দয়াল, এই দুজন কিন্তু ডেফিনেটলি এই 11টায় আসতেই পারে। আর এছাড়া সরফরাজ খান আর আকসার প্যাটেল আসবে কিনা সেটা তো সময় বলে দেবে, সেটা আমরা ওই টসের সময়তেই জানতে পারবো। তো কানপুর টেস্টের জন্য আমি যে 11টা এখন দিলাম, তো আপনারাও কি মনে করেন যে এই পরের টেস্ট ম্যাচে ভারতের এই সেম একাদশী খেলানো উচিত? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।